রাত 12টার দিকে দোয়ার কাছে একটা ফোন কল আসে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। যা বলেছিলাম ঠিকঠাক করতে পেরেছো তো? হ্যাঁ পারমিতা ম্যাম, আমি আপনার হাজব্যান্ডকে কথার জালে ভুলিয়ে নিজের বাসায় নিয়ে এসেছি। গুড জব। সেটা আমি অর্ণবের কথা শুনে বুঝতে পেরেছি। খুব ভালো কাজ করেছো তুমি। আচ্ছা ম্যাম, আমি রাখছি এখন। অর্ণবের ঘুম ভেঙে যেতে পারে যে কোনো সময়। রাখি মানে? যে কাজটা বলেছি সেটা কখন হবে? আজ রাতের ভেতরে শেষ করে দাও ওকে। এই সুযোগ আর কোনো দিন হাতে আসবে না আমার। আচ্ছা ঠিক আছে, আশা করি আজ রাতের ভেতরেই আপনার কাজ হয়ে যাবে। দেখো, আমি কিন্তু আজকে রাতের ভেতরেই কাজটা হওয়া চাই। একটু ভেবে দেখো, অর্ণব যে আজ তোমার সাথেই আছে এটা আমি, তুমি আর অর্ণব ছাড়া দুনিয়ার কেউ জানে না। ওকে মেরে লাশটা লুকিয়ে রাখলে কেউ খুঁজে বের করতে পারবে না। সেসব না হয় বুঝলাম, কিন্তু ওনার মা, সে তো হন্যে হয়ে খুঁজবে নিজের ছেলেকে। তখন কি করবেন আপনি? সেটা আমি দেখে নেব। তোমাকে যে কাজটা করতে বলেছি সেটা করো। আমি কিন্তু সকালবেলা কোনো এক্সকিউজ শুনবো না তোমার। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরেই নিজের কাজ শেষ করছি। পারমিতা কথা শেষ না করতে রিসালাত জেগে উঠল। উঠেই কাঁদতে লাগলো। ফোনটা রেখে পারমিতা এগিয়ে যায় ওর দিকে। দুধের ফিডারটা ওর মুখের কাছে নিয়ে পরক্ষণে ফিরিয়ে আনলো। এতে রিসালাত আরও জোরে কান্না জুড়ে দিল। কি হয়েছে বাবু? খুব খিদে পেয়েছে তাই না? একটু সহ্য করো, কারণ এখন থেকে যেটা চাইবে সেটা যে পাওয়া হবে না তোমার। তাই অভ্যেস করা শুরু করো। এই পৃথিবীতে যে মানুষটা সব থেকে বেশি ভালোবাসে তোমায়, তাকে আমার লোক চিরতরে উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এরপর আর কে টেক কেয়ার করবে তোমার? আমি ছাড়া যে আর কেউ থাকবে না। তোমার মাকে মেরেও যে রাগ আমি মেটাতে পারিনি, সেটা তোমার দ্বারা পূরণ করব। একটু পরে ঘরের ভেতরে মা ঢুকে পড়ে। মা পারমিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এ কি বৌমা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? বাচ্চাটা কান্না করছে, দেখতে পাচ্ছ না নাকি? দেখতে তো পাচ্ছি মা, কিন্তু কি করব বলুন? আমাকে তো ভালো লাগে না ওর। এই বয়সে বুঝে গেছে যে সৎ মা হই আমি ওর। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো একটা বাচ্চার নামে? ওর কি এতই বুঝ হয়েছে? আমি তো পারছি না, আপনিই সামলান। হ্যাঁ, এই কারণেই তো তোমায় এই বাড়ির বউ করে এনেছিলাম। দিন দিন তোমার আচার ব্যবহার দেখে অবাক না হয়ে পারছে না বৌমা। এই, আপনি যান তো এখান থেকে। নিজের নাতিকে নিয়ে আমার চোখের সামনে থেকে সরে যান। নিতে পারছি না আপনাদের কাউকে। মা রিসালাতকে কোলে তুলে নিয়ে চলে গেল। পারমিতা রাগবশত রিসালাতের ফিডারটা তুলে ময়লার ঝুড়িতে ছুঁড়ে মারে। ভুল করেছি, চরম ভুল করেছি। উচিত ছিল দুধের সাথে বিষ মিশিয়ে দেওয়া। বাপের সাথে ছেলেরও পরপারের টিকিট কাটা হয়ে যেত। শেষে কিনা এই মহিলার কাছে কথা শুনতে হচ্ছে। কত প্ল্যান করলাম অর্ণবের কাছে এই মহিলাকে খারাপ প্রমাণ করার জন্য, কিন্তু অর্ণব, ওর ভেতরে কোনো প্রতিক্রিয়াই নেই। নয়তো সেদিন কিচেনে নিজের মায়ের আর আমার কথাগুলো যা ওই মহিলাকে কায়দা করে বলতে বাধ্য করেছিলাম। তারপর ড্রয়ারে আমার রেখে দেওয়া বিশেষ শিশি, যা বিয়ের দিন আমি নিজের হাতে মিশিয়ে দিয়েছিলাম ওর খাবারে। এসব দেখেও চুপ রইল কি করে? ওর মনে কি একটিবারের জন্য সন্দেহ হয়নি সব কিছুর পেছনে ওর মা আছে? মাই ওর ক্ষতি করছে। যাই হোক, আজকের পরে এমনি তো আর কোনো কিছু ভাবার মতো অবস্থায় থাকবে না। দোয়া এতক্ষণে হয়তো নিজের কাজ করে ফেলেছে। এখন শুধু অপেক্ষা সকাল হবার। গুড বাই অর্ণব, যাও নিজের স্ত্রীর সাথে সাক্ষাৎ করো গিয়ে। আর আমার প্রতি কৃতজ্ঞ থেকো। এত বড় একটা সুযোগ আমার দয়াতেই কিন্তু পেলে তুমি। এই বলে পারমিতা হেসে উঠল। ওর অট্টহাসির শব্দে পুরো ঘর আদ্দোলিত হয়ে ওঠে। এদিকে দোয়া একটা ধারালো ছুরি নিয়ে আমার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে। ঘরের দরজাটা খোলা রেখে ঘুমিয়েছিলাম। ও ধীরে ধীরে এসে আমার বিছানার সামনে দাঁড়ায়। তারপর নিঃশব্দে বিছানার উপরে উঠতে লাগলো। ধারালো ছুরিটা আমার বুক বরাবর তাক করে ধরে। ওর নিঃশ্বাস ক্রমে দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। জীবনে প্রথম কারোর প্রাণ নিতে চলছে, তাই কাজটা খুব সহজে হবে না, এটা স্বাভাবিক। ছুরির অগ্রভাগ আমার টি শার্ট স্পর্শ করতেই ঘুম ভেঙে গেল আমার। চোখ মেলেই দেখি দোয়া বসে আছে আমার সামনে।
ও তৎক্ষণাৎ ছুরিটা সরিয়ে ফেলল। আমি ঘুম ঘুম অস্পষ্ট স্বরে বলে উঠলাম, এ কি দোয়া, তুমি এত রাতে এখানে কি করছো? কিছু না, কিছু না, এমনি। তোমার হাতে কি ওটা? একটু দেখি তো আমি। কিছু না আমার হাতে, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো তুমি। আমি স্পষ্ট দেখলাম তুমি কিছু একটা লুকোলে। দেখো আমায়, কি আছে হাতে? আর তুমি এত রাতে আমার কাছে কেন এসেছো বলো? কেন এসেছি জানতে চাও? বলছি তবে। আমি ভালোবাসা পেতে এসেছি তোমার, তোমার আদর পেতে খুব ইচ্ছে করছে আমার। এই বলে দোয়া আমার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ল। ওর ঠোঁটটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসে। একদম ঠিক হচ্ছে না কিন্তু। তুমি এগুলো করতে পারো না আমার সাথে। আমি একজন বিবাহিত পুরুষ, একটা বাচ্চা আছে আমার। এসব সম্ভব নয় আমার দ্বারা। আমি কোনো কিছু শুনতে চাই না, শুধু তোমাকে চাই আজকের জন্যে। প্লিজ আপন করে নাও আমায়, প্লিজ অর্ণব। দোয়া ইতিমধ্যে তার হাতটা আমার টি শার্ট ভেদ করে বুকের উপরে নিয়ে গিয়েছে। ওর কোমল হাতের স্পর্শে আমি যেন হারিয়ে যেতে লাগলাম। উত্তেজনায় চোখ দুটো বন্ধ হয়ে আসে আমার। একটু পরে হঠাৎ সব কিছু কেমন জানি থেমে গেল। চোখ মেলতেই দেখতে পাই কেউ নেই আমার সামনে। আমার বুঝতে বাকি রইল না, দোয়া সুযোগের ব্যবহার করে পালিয়ে গিয়েছে। ও যে উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছিল সেটা পূরণ করতে পারেনি। জানি না মাঝরাতে ঘুমটা না ভাঙলে কি হতো আমার সাথে, কিন্তু ও তো রাতে আর এভাবে কেন আসলো আমার কাছে বুঝতে পারছি না। পরের দিন সকালবেলা ফোনের রিংটোনের আওয়াজে ঘুম ভাঙল আমার। স্ক্রিনের দিকে তাকাতি চোখের ঘুম নিমিষে উদা হয়ে গেল আমার। দোস্ত বল, কিছু জানতে পেরেছিস? হ্যাঁ পেরেছি, সেই কারণেই তোকে ফোন করা। আমি জানতাম ঠিক একটা ভালো নিউজ পাবো তোর কাছ থেকে। আচ্ছা তুই ঠিকানাটা নোট করে রাখ, আমি বলছি। এক বন্ধুর মারফত সাহিত্য চৌধুরীর বর্তমান ঠিকানাটা জোগাড় করেছি। এ সেই ডাক্তার যে মিথিলাকে পুড়িয়ে মেরেছিল। একে হাতে নাতে ধরতে পারলে আমার অনেক রহস্যের সমাধান হবে। তাই সিদ্ধান্ত নিলাম আজ বাসায় না গিয়ে এর কাছে যেতে হবে। যা হবার তারপরেই হবে। বাথরুম থেকে হালকা ফ্রেশ হয়ে রুমের বাইরে পা বাড়াতেই দোয়া এসে সামনে দাঁড়ালো। আমি বেশ বিরক্ত হই ওর উপস্থিতিতে। পথ ছাড়া আমাকে যেতে হবে। আমাকে না জানিয়ে এভাবে চলে যাচ্ছেন? হ্যাঁ চলে যাচ্ছি, কিন্তু এটাকে তো চলে যাওয়া বলে না, পালিয়ে যাওয়া বলে। যদি আপনার তাই মনে হয় তবে হ্যাঁ পালিয়ে যাচ্ছি আমি, কারণ আপনি মানুষটা একদম সুবিধার নন। কেন, কি করেছি আমি? লজ্জা নেই আপনার? কাল রাতে নোংরামি করতে এসেছিলেন, ভুলে গেলেন সেগুলো? কি নোংরামি করেছি আমি আপনার সাথে? রাতে চুপি চুপি একটা পুরুষের বিছানায় উঠে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করাটাকে যদি নোংরামি মনে না হয়, সেটা আপনার মেন্টালগত সমস্যা, আমার নয়। এমনভাবে কথা বলছেন যেন আমি আপনার মহা সর্বনাশ করে দিয়েছি। আমি আপনার সাথে আর একটাও কথা বলতে চাই না। এবার দয়া করে আমাকে আমার পথে ছেড়ে দিন। এই বলে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। দোয়া আমার পেছন পেছন আসতে লাগলো। সিঁড়ি, তারপর ড্রয়িং রুম পেরিয়ে মেইন দরজার দিকে পা বাড়াতে দোয়া পেছন থেকে বলে উঠল, আমি আপনার সাথে যেতে চাই, প্লিজ নিয়ে যান আমায়। আপনি আমার সাথে কোথায় যেতে চান? আমার বাড়িতে? না, আপনি এখন যেখানে যাচ্ছেন। আমি কোথায় যাচ্ছি আপনি জানলেন কি করে? আমি আপনার বন্ধুর সাথে বলা সব কথা শুনেছি। আপনি সেখানেই যাচ্ছেন যেখানে আপনার স্ত্রীর মৃত্যুর রহস্যের সমাধান মিলবে, তাই তো? একদম তাই। কিন্তু আমার ব্যাপারে এত ইন্টারেস্টেড কেন জানতে পারি? সেটা না হয় পরে জানতে পারবেন। আগে আমায় আপনার সাথে নিয়ে চলুন। কথা দিচ্ছি আপনার স্ত্রীর অপরাধীকে শাস্তি পাইয়ে দিতে আমি নিঃস্বার্থ সাহায্য করব আপনায়। আর কেউ আমাকে নিজের ইচ্ছে অনুসারে পরিচালিত করতে পারবে না। এবার যা করার আমি শুধু নিজের জন্য করব। আপনার এত কথার অর্থ বুঝতে পারছি না আমি, তবে আমায় মন থেকে সাহায্য করতে চাইলে নিঃস্বার্থভাবেই করতে হবে, কারণ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু নেই। বুঝতে পেরেছেন তো? আমার সম্মতিতে দোয়া ভীষণ খুশি হলো। এরপর আমরা দুজন সাহিত্য চৌধুরী অর্থাৎ আমার স্ত্রীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। গাড়িতে আমি আর দোয়া সাহিত্য চৌধুরীর ঠিকানার উদ্দেশ্যে।
দোয়া চুপ হয়ে গাড়ির এক কোণে বসে আছে। ওর এই নীরবতা দেখে কিছুটা অবাক হলাম আমি। কি ব্যাপার, তুমি কি কথা বলতে ভুলে গেলে নাকি? চুপ করে আছো যে? একটা বিষয় নিয়ে ভাবছি। কোন বিষয় নিয়ে? আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি মানে? তোমার স্মৃতিশক্তি এত দুর্বল, আগে তো জানতাম না। আমরা সাহিত্য চৌধুরীর বাড়িতে যাচ্ছি, ভুলে গেলে? গাড়ি ঘুরান, আমরা ওনার বাড়িতে যাব না। কি বলছো কি তুমি এসব? দেখুন, আমি যা বলছি ভেবেই বলছি। এই সময়ে ওর কাছে গিয়ে কিচ্ছুই করতে পারবো না আমরা। আমাদের এমন কিছু করতে হবে যাতেও আমাদের কাছে আসতে বাধ্য হয়। এ কথা যে আমার মাথাতে আসেনি এমন নয়, কিন্তু কিভাবে কি করব সেটাই তো বুঝতে পারছি না। আপনাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। এবার আগে বলুন, কোথায় ওকে নিয়ে আসলে ভালো হয়? আপনার কোনো চেনা পরিচিত জায়গা আছে? হ্যাঁ আছে, কিন্তু সেখানে যেতে হলে তো গাড়ি ঘোরাতে হবে আমাদের। পুরনো ঢাকায় আমার কেন একটা ফ্ল্যাট আছে, একটু ভেতরের দিকে, আর ওদিকটায় লোকজনও খুব কম। ব্যাস, তাহলেই হবে। আপনি তাহলে এবার গাড়ি ঘুরিয়ে আপনার বাসার দিকে চলুন, আমি ওকে আনার ব্যবস্থা করছি। এমনভাবে বলছো যেন তুমি বললেও চলে আসবে। এত সহজ নয় ব্যাপারটা। দোয়া ফোনটা বের করে একটা নম্বরে কল দিল। একটু পরে তাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হ্যালো সাহিত্য সাহেব, আমি জান্নাত মানে দোয়া বলছি। হ্যাঁ দোয়া, বলুন। আপনাকে আমার সাথে একটু দেখা করতে হবে। দেখা করতে হবে? কিন্তু কেন? জরুরি একটা বিষয়ে আলোচনা আছে। যা বলার ফোনে বলুন, আমি বিজি আছি এখন। ফোনে বলবো? ঠিক আছে। পরে পুলিশের জেরার মুখে পড়লে কিন্তু আমি কিছু জানি না। মানে? পুলিশের জেরায় কেন পড়তে হবে? কি হয়েছে বলবেন আমায়? সেটা বলার জন্যই তো ডেকেছি। ফোনে কথাগুলো বলা যাবে না। আর যদি আপনি রিস্ক নিতে রাজি থাকেন, আমি বলতে পারি, সমস্যা নেই। এ কি ঝামেলায় ফেললেন আপনি? আমায় বলুন তো। আচ্ছা, আমি 1 ঘন্টার ভেতরে পৌঁছে যাব, চিন্তা করবেন না। আমি অবাক হয়ে তাকিয়ে আছি দোয়ার দিকে। ওর কথা বলা শেষ হলে আমার মনের ভেতরে এতক্ষণ ধরে জমে থাকা প্রশ্নগুলো একে একে ছুটতে লাগলাম। তুমি ওই লোকটাকে চেনো? আর ও তোমার কথাতে রাজিও হয়ে গেল কি করে? এসব প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না আমি আপনাকে। তাহলে হয়তো পায়ের নিচে মাটি থাকবে না আপনার। কি এমন কথা, সেটাই তো বুঝতে পারছি না আমি। আসলে কে তুমি? আমার মনে হয় তুমি আমাকে আগে থেকে চেনো, আমার ব্যাপারে সব জানো। কাল সন্ধ্যা থেকে যেগুলো করে আসছো সবটাই তোমার নাটক, ইভেন এখনো। হ্যাঁ, আমি আপনাকে চিনি, তবে নিজে থেকে নয়। একজন আমায় আপনাকে চিনিয়েছে, তার স্বার্থে। আপাতত তার নামটা বলতে পারছি না। এসব কি ভনিতা করছো? যা বলার স্পষ্ট করে বলো আমায়। বললাম তো, এখন বলা যাবে না কিছুই। আমি সময় হলে আপনাকে সবটা বলবো। আগে নিজের স্ত্রী হত্যার রহস্যের কুলকিনারা খুঁজে বের করুন। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মৃত স্ত্রীকে আর আপনাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য যা করতে হয় তাই করব আমি। আমার জন্য কেন এত চিন্তা করছো তুমি? কিসের দায় পড়েছে তোমার? এসবের পেছনে কোনো মতলব নেই তোমার? আমাকে দুধের শিশু মনে করো তুমি? আপনার একটা ছেলে আছে না? কি যেন বললেন? রিসালাত নাম। ধরে নিন আমি ওর জন্য করছি, ওর কথা ভেবে করছি। ওরও তো অধিকার আছে নিজের মায়ের অপরাধীদের শাস্তি পেতে দেখা। দোয়াকে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছি না আমি। কেউ কারোর জন্য বিনা স্বার্থে এতটা ভাবতে পারে, এ যে অসম্ভব। আমি কোনো ভুল করছি না তো ওর কথা শুনে? কিন্তু এই মুহূর্তে সাহিত্য চৌধুরীকে ধরতে হলেও সাহায্য যে নিতেই হবে আমায়, এছাড়া কোনো অপশন নেই। পুরনো বাসায় যেতে যেতে প্রায় 1 ঘন্টা লেগে গেল আমাদের। দোয়ার কথা মতো একটু পরেই লোকটা এসে এখানে উপস্থিত হবে। বেশ কিছুক্ষণ পর একটা গাড়ি এসে থামলো আমার বাসার সামনে। দোয়া আমাকে সরে যেতে বলল, আমি তাই করলাম। দোয়া এরপর নিচে নেমে লোকটাকে রিসিভ করে ওপরে নিয়ে আসে। তারপর একটা রুমের ভেতরে ঢুকলো। আমি আড়ালে দাঁড়িয়ে দোয়া আর ওর সাহিত্য চৌধুরীর কথা শোনার চেষ্টা করছি। কি ব্যাপার দোয়া, আপনি কি এমন বলার জন্য এত জরুরি তলব করলেন আমায়?
সেটাই তো বুঝতে পারছি না। ডাক্তারদের ব্রেন অনেক শার্প হয় জানতাম, কিন্তু আপনাকে দেখে সে ধারণা পাল্টে যাচ্ছে আমার। কি বলেছিলাম মনে নেই? দেখুন, যা বলার ক্লিয়ার করে বলুন আমায়। আপনার এমনিতেও একটু বেশি কথা বলার রোগ আছে। সবাই একই কথা বলে। আসুন, এবার রুমের ভেতরে আসুন। দোয়া লোকটাকে নিয়ে রুমের ভেতরে ঢুকলো। আপনি কি করতে চাইছেন বলবেন আমায় একটু? সাহিত্য সাহেব, একজন লোক এসেছে আজ আমার সাথে। তার একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়ার আছে আপনার থেকে। আপনার সাথে আবার কে আসলো? কই, আপনি তো সেই নিয়ে কিছুই বললেন না আমায়। এখন তো বললাম, চলুন কথা বলুন তার সাথে। দোয়া আমাকে নক করতে আমি গিয়ে রুমের ভেতরে ঢুকলাম। লোকটাকে দেখে আমি খানিকটা ভরকে গেলাম। সেদিন এই কারণেই এত পরিচিত মনে হচ্ছিল একে আমার। এ কি তুমি? তার মানে তুমি সেই সাহিত্য? তুমি ডাক্তার হলে কিভাবে? লোকটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করি, সরি, আপনাকে চিনতে পারলাম না আমি। আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? সিরিয়াসলি? আমার মাথার স্ক্রু এতটাও ঢিলে নয় যে নিজের বর্তমান স্ত্রীর প্রাক্তন প্রেমিককে চিনতে পারবো না। তুমি একসময় পারমিতার বয়ফ্রেন্ড ছিলে, তাই তো? কে পারমিতা? আমি কোনো পারমিতাকে চিনি না। দোয়া, আপনি সাথে করে এটা কাকে নিয়ে এসেছেন? লোকটা পাগলের মতো এসব কি অবান্তর প্রশ্ন করছে আমায়। আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না। সাহিত্যের গালে সজোরে এক চর বসিয়ে দিলাম। সে ঘুরে চেয়ারের উপরে গিয়ে পড়ে। আমি গিয়ে তার চুলের মুঠিটা চেপে ধরে বলতে লাগলাম, পারমিতাকে চিনিস না? আর কত নাটক করবি আমার সাথে? বল, আমার স্ত্রীকে কেন পুড়িয়ে মেরেছিস তুই? কি ক্ষতি করেছিল ও তোদের? বললাম তো, আমি কিচ্ছু করিনি, ছেড়ে দিন আমায়। সে কাতর স্বরে বলতে লাগলো, তোকে ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কি ভেবেছিলি ক্রাইম করে পার পেয়ে যাবে? একজন ডাক্তার হয়ে নিজের রোগীকে খুন করেছিস। তোর তো জাহান্নামেও ঠাঁই হবে না। আজ তোর ডাক্তারি ঘোচাবো আমি। আমি কোনো ডাক্তার নই, বিশ্বাস করুন। দোয়া, আপনি আমার সাথে এত বড় চিটারি করলেন। আপনাকে বিশ্বাস করাই ভুল হয়েছে আমার। দেখুন, আপনি মিথিলা রহমানকে পুড়িয়ে মেরেছেন, এটা কিন্তু আমিও জানি। এখন মিথ্যে বলে কোনো লাভ নেই। বলুন, কেন মেরেছেন তাকে? আর আমি আপনাকে ছেড়ে দিল, অর্ণব সাহেব কিন্তু ছাড়বেন না আপনাকে। আপনি ওনার স্ত্রীকে খুন করেছেন। একজন রোগীর কাছে ডাক্তার ফেরেশতার মতো হয়। আপনি সেই ডাক্তারি পেশাকে অপমান করলেন। ছি, আমি কোনো ডাক্তার নই। আবার মিথ্যে বলছিস? আজ তো তোকে শেষ করে ফেলবো আমি। দোয়া, ঘরের দরজাটা বন্ধ করো। আজ ওকে কেটে টুকরো টুকরো করে আমার পুকুরের মাছের খাবার বানাবো। দোয়া ঘরের দরজাটা বন্ধ করে তারপর ওর ভ্যানিটি ব্যাগ থেকে একটা পিস্তল বের করে আমার হাতে দিল। আমি সত্যি অবাক না হয়ে পারলাম না। ও আগে থেকে পিস্তল নিয়ে এসেছিল নিজের সাথে করে। পিস্তলটা হাতে নিয়ে আমি সাহিত্য চৌধুরীর মাথা বরাবর ধরলাম। পিস্তল দেখেও বেশ ভয় পেয়ে যায়। এবার সত্যিটা বল, নয়তো তোর ভণ্ডামি আমি চিরতরে গুছিয়ে দেব। ভাবিস না তোকে দয়া দেখাবো। আমার সন্তানকে মাহারা করেছিস তুই। তোকে মারতে আমার হাত দুবার কাঁপবে না। বলছি সব বলছি আমি, কিন্তু তার আগে পিস্তলটা সরান। এটা মাথার উপরে থাকলে আমার মুখ থেকে কথা বের হবে না। আমি পিস্তলটা ওর মাথার উপর থেকে সরিয়ে নিলাম। লোকটা ভয়ে পুরো কাঠ হয়ে আছে। এভাবে ভয় পেতে আজ অব্দি কাউকে দেখিনি আমি। একটা জলের বোতল এগিয়ে দিলাম ওর দিকে। নে, জল খেয়ে নে, তারপর একে একে সব খুলে বল আমাদের। জলটা না নিয়ে সে হা করে তাকিয়ে রইল আমার দিকে। আরে ভয় নেই, এতে বিষ মিশিয়ে দেইনি আমি। আর তোর থেকে সত্যিটা না জেনে তোকে মারবো, এটা ভাবলি কি করে? সত্যিটা বলার পর আমায় ছেড়ে দেবেন? মারবেন না আমায়? ঠিক আছে, তাই হবে। এবার বল। লোকটা চেয়ারে বসে সমস্ত ঘটনা বলা শুরু করলো। আমি আর দোয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা শুনছি। আজ থেকে 3 বছর আগে পারমিতার সাথে সাহিত্য নামে একটা ছেলের রিলেশনশিপ ছিল। ওরা দুজন একে অপরকে খুব ভালোবাসতো। পারমিতারা 2 বোন, ও আর মিথিলা। সাহিত্যের প্রেম পারমিতার সাথে ছিল ঠিক, কিন্তু ও মিথিলাকেও খুব পছন্দ করত।
তবে ওদের ভেতরে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না। সাহিত্য মিথিলাকে বড় বোনের মতোই মনে করত। এই ব্যাপারটা পারমিতা কখনোই মেনে নিতে পারেনি। ওর সব সময় মনে হতো সাহিত্য আর মিথিলা ওকে ঠকাচ্ছে। একদিন ওদের বাড়ির ছাদে মিথিলা সাহিত্য বসে আড্ডা দিচ্ছিল। পারমিতা এসে সেখানে উপস্থিত হয়। নিজের বয়ফ্রেন্ড আর মিথিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিসের এত আলাপ চলছে দুজনের ভেতরে? আর সাহিত্য, মনে হচ্ছে তোমার আমার থেকে আমার আপুকে একটু বেশিই পছন্দ হবে না? এত সুইট একটা মানুষকে পছন্দ না করে পারা যায়? আমার লাকটাই খারাপ, তোমার মতো একটা ধানি লঙ্কার সাথে প্রেম করতে হচ্ছে। তাহলে ব্রেকআপ করে নাও না, আমি যখন এতই খারাপ। পারমিতা, এগুলো কি হচ্ছে? তুই কি আজীবন ছেলে মানুষই রয়ে যাবি? ও জাস্ট ফান করে কথাটা বলেছে তোকে। মিথিলা ওর ছোট বোনকে বলতে লাগলো, ফান করেছে বলেছে? তুই সেটাও বুঝে গিয়েছিস? আমি ওর গার্লফ্রেন্ড হয়ে বুঝলাম না, তুই বুঝে গেলি? তার মানে তুই ওর মনের খবর রাখিস। সাহিত্য, আমি বরং চলে যাই এখান থেকে। আর তুমি আমার কাছে আর এসো না প্লিজ। তোমার কারণে আমি অন্য কারোর কাছে ছোট হতে চাই না। না, তুমি কোথাও যাবে না। কেউ যদি মনের ভেতরে সন্দেহের পাহাড় নিয়ে বসে থাকে, সেটা তার সমস্যা, আমাদের নয়। আর যদি যাওয়ার প্রয়োজন হয় সে যাক। হ্যাঁ, আমি হচ্ছি এখন বিরিয়ানির মধ্যে এলাচ। তোমাদের দুজনের ভেতরে ইন্টারফেয়ার করে খুব ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও আমায়। আর কখনো এই ভুল হবে না। পারমিতা বলল, আর একটা বাজে কথা বললে কষিয়ে এক চর মারব। নিজের বড় বোনকে সম্মান না দিতেই পারিস, অন্তত হবু বরকে সম্মান দিতে শেখ। কে হবু বর আর কে হবু বউ? ওর ইচ্ছা আছে নাকি আমাকে বিয়ে করার? ওর তো তোকে বিয়ে করার স্বাদ জেগেছে। যা, দুজনে বিয়ে করে লাইফ টাইম সুখী থাক। সাহিত্য আর সংবরণ করতে পারল না নিজেকে, উঠে গিয়ে পারমিতার গালে একটা চর বসিয়ে দিল। তখন থেকে তোমার অসভ্যতা আমি সহ্য করে যাচ্ছি, আর নয়। আর একটা বাজে কথা বলে শেষ করে ফেলবো তোমায় আমি। সাহিত্যের কথা শুনে মিথিলা হাসতে লাগলো। আপু, আপু, এই ছেলেটাকে তুই কোন মন্ত্রে বশ করলি বলতো? ও তোর জন্য আমাকে মেরে ফেলতে চাইছে। মিথিলা, এটা জাস্ট কথার কথা। তুই প্লিজ নিজের মাথাটা ঠান্ডা কর। আর সাহিত্য, তোমার একদম ঠিক হয়নি পারমিতার উপরে হাত তোলা। এটা করে তুমি আমায় ছোট করলে। সরি মিথিলা, কিন্তু তুমি চলে যাও এখন। আমার পাগলি বোনের মাথাটা ঠান্ডা করে তোমার কাছে আমি নিজে পাঠিয়ে দেব। সেদিনের মতো সাহিত্য মিথিলাদের বাড়ি থেকে চলে গেল। মিথিলা পারমিতাকে অনেক বুঝিয়ে বিকেলে সাহিত্যের সাথে দেখা করতে পাঠায়। মিথিলা কখনোই চায়নি ওর কারণে ওর ছোট বোন আর তার হবু বরের সাথে কোনো অশান্তি বা ভুল বোঝাবুঝি হোক। তাই মিথিলা সবসময় নিজেকে সাহিত্যের থেকে দূরে সরিয়ে রাখত। এরপর একদিন মিথিলা অফিস থেকে বাসায় ফিরছিল। পথে সাহিত্যের সাথে ওর দেখা হয়। তখন রাত প্রায় 8টা। মিথিলাকে দেখে সাহিত্য ওর গাড়ি থামায়। এ কি মিথিলা, তুমি বাসায় যাচ্ছ বুঝি? হ্যাঁ, এই সময় আর কোথায় যাব? আমার গাড়িতে ওঠো না, পৌঁছে দিচ্ছি তোমায়। না থাক, আমি একাই যেতে পারবো, তুমি চলে যাও। বুঝতে পেরেছি। পারমিতার ভয় এগুলো বলছো। আমি বলছি তোমায়, ও কিচ্ছু জানতে পারবে না। আমি তোমায় বাড়ির গলির সামনে ছেড়ে দেব। রাতের বেলা মিথিলার সত্যি সাহায্যের প্রয়োজন ছিল, তাই ও আর না করলো না। এরপর পথিমধ্যে ওদের সাথে যা ঘটে দুজন কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। একদল গুন্ডা মিথিলার সাহিত্যকে অ্যাটাক করে। মিথিলা নিজের জীবন বাঁচিয়ে কোনো ক্রমে পালিয়ে আসে। আর পথে ছেড়ে আসে ওর বোনের হবু বর সাহিত্যের ডেড বডি। সাহিত্যের মৃত্যুর খবর পারমিতাকে পাগল প্রায় করে তোলে। ও কিছুতে ওর মৃত্যুটা মেনে নিতে পারছিল না। সাহিত্যের মৃত্যুর জন্য পারমিতা মিথিলাকে দায়ী করতে থাকে। ওর ধারণা ছিল সাহিত্যের মৃত্যুর জন্য মিথিলা দায়ী। বোনের সাথে ঈর্ষাবশত মিথিলাই ওর হবু বরকে খুন করিয়েছে। সেই থেকে ও প্রতিজ্ঞা করে মিথিলা আর ওর সংসারকে পুড়িয়ে ছাই করে দেবে। আর এসবের উদ্দেশ্যেই ও আবার আমার সাথে রিলেশন করে, যাতে আমার সাহায্য নিয়ে বড় বোনের জীবনটা নষ্ট করে দিতে পারে। এই দাঁড়া, 1 মিনিট, তুই বললি সাহিত্য মারা গেছে, তা
তাহলে এখন কি আমরা সাহিত্যের ভূতের সাথে কথা বলছি? আমি সাহিত্যকে প্রশ্ন করি। আমি সাহিত্য নই, সাহিত্যের ছোট ভাই আদিত্য। আমার ভাই ডাক্তার ছিল ঠিক, আমি নই। ও মারা যাওয়ার পরে আমি খবরটা চাপা রেখে ওর জায়গায় ডাক্তার হয়ে বসলাম। দুজনের চেহারায় মিল থাকার কারণে কেউ কিছু বুঝতে পারেনি। সে না হয় বুঝলাম, কিন্তু সাহিত্যকে কে মেরেছে? যার কারণে পারমিতা ওর বোনকে ভুল বুঝেছিল, আর সেই ভুল বোঝাবুঝির সূত্র ধরেই মিথিলা নিজের প্রাণটা হারালো। সাহিত্যকে সেদিন গুন্ডা দিয়ে আমি খুন করিয়েছিলাম, আর কেউ নয়। আমি নিজে আমার ভাইকে মেরেছি, আমার পথের কাঁটা দূর করেছি। আদিত্যর কথা শুনে আমি আর দোয়া দুজনেই চমকে উঠলাম। তুই তোর ভাইকে মেরেছিস? কিন্তু কেন? সে কি ক্ষতি করেছিল তোর? ও আমার সাথে কোনো অন্যায় করেনি। অন্যায় করেছিল আমার বাবা মা। আপনারাই বলুন, পৃথিবীতে কখনো এমন বাবা মা দেখেছেন বা শুনেছেন যারা কিনা দুই সন্তানকে দু চোখে দেখে? কি হয়েছিল আমাদের বুঝিয়ে বলো। ছোটবেলা থেকে আমি একটু দুরন্ত স্বভাবের ছিলাম। আমার বড় ভাই সাহিত্য, ও সবসময়ের জন্য পড়ালেখায় আমার থেকে এগিয়ে থাকতো। আমি ছিলাম ক্লাসের ব্যাক বেঞ্চার, আর ও ফার্স্ট বয়। ক্লাসে ওর জায়গা হতো সবার সামনে, আর আমাকে পেছনে বসতে হতো। তবে এই বৈষম্য শুধু ক্লাসরুমের ভেতরে সীমাবদ্ধ ছিল না। বাড়িতে যখন ভালো রান্না বান্না হতো, মাছের বড় মাথাটা মা সাহিত্যের থালায় তুলে দিত, মাংসের বড় পিসটা ওকে খাওয়াতো। শুধু পড়ালেখায় ভালো ছিলাম না বলে ওরা আমার সাথে সবসময় দুর্ব্যবহার করত, আর বড় ছেলেকে মাথায় তুলে রাখত। সবসময় এটাই বলতো, বড় ছেলে বড় হয়ে বড় চাকরি করবে, বড় বাড়ি গাড়ি কিনবে, আমাদের সুখী রাখবে। তাহলে ওকে কেন বেশি ভালোবাসবো না, আদর যত্ন করবে না? আমার বাবা মায়ের কাছে আমরা দু ভাই দুটো প্রোডাক্ট ছাড়া বেশি কিছু ছিলাম না। যার যত ভালো সার্ভিস তার ততই কদর। ভাইয়ের দেখা দেখে আমার মনের ভেতরও ডাক্তার হওয়ার একটা তীব্র বাসনা চেপে বসে। শুনতাম বাবা মা ওকে বলতো, ডাক্তার হলে নাকি অনেক টাকা উপার্জন করা যায়, ভালো থাকা যায়। একদিন বাবাকে গিয়ে বললাম, আমিও ভাইয়ের সাথে ডাক্তারি পড়তে চাই, ওর মতো ডাক্তার হতে চাই। এখনো মনে আছে সেদিন বাবা আমার কথা শুনে টানা 5 মিনিট হেসেছে। তবে বাবা বিদ্রূপ করলো, মা চেয়েছিল যাতে ভাইয়ের সাথে আমিও ডাক্তারি পড়ি। আমার মনের ইচ্ছাটা আর কেউ না হলেও মা বুঝতে পারে। অ্যাডমিশন টেস্টে আমি আর সাহিত্য দুজনই কৃতকার্য হলাম। যদিও আমার সারি ছিল সাহিত্যের অনেক পেছনে। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা সুবিধে ছিল না। বাবার পক্ষে দুজন ছেলেকে ডাক্তারি পড়ানো অসম্ভব ছিল। সে নিজেও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। পরে সাহিত্যকে মেডিকেলে ভর্তি করানো হলো। বাবা বুঝে গিয়েছিল সাহিত্য আমার থেকে অনেক ভালো ছাত্র, আমি না পারলেও ও অনেক ভালো ডাক্তার হতে পারবে, তাই ওকেই বেছে নেয়। আমাকে ডাক্তার হওয়ার স্বপ্ন চিরদিনের জন্য মাটি চাপা দিয়ে দিতে হলো। কিন্তু সাহিত্য চেয়েছিল যেন বাবা আমাকে ডাক্তারি পড়ানোর জন্য পাঠায়। ও বাবাকে অনেক বোঝায়, কিন্তু বাবাকে রাজি করতে পারেনি। আর তুই সে ভাইকে শেষ করে দিলি। একবারের জন্য তোর বিবেক দংশন করলো না তোকে? তো আর কি করতাম আমি? ওর দয়া নিয়ে কি বেঁচে থাকতাম আমি? ওটা দয়া ছিল না মূর্খ, ও তোকে মন থেকে ভালোবাসতো। তা না হলে কেউ এত বড় ত্যাগ স্বীকার করার কথা ভাবতে পারে না। আর তোর যদি ওর ত্যাগকে দয়াই মনে হয়, তুই নিজে মরে গেলি না কেন? ওকে মারলি কেন? আমি যে কোনো প্রকারে ডাক্তার হতে চেয়েছিলাম, আর তার জন্য এই পথটা বেছে নিতে হয়েছে আমাকে। কিন্তু বিশ্বাস করুন, ভাইয়ের মৃত্যুর জন্য আমি এখনও নিজেকে দোষী মনে করি না। দোষী তো আমার বাবা মা। তাদের ব্যবহার আমার মনে সাহিত্যের প্রতি তিলে তিলে ঈর্ষার পাহাড়ের জন্ম দেয়। আমি কখনো সহ্যই করতে পারতাম না ওকে, শুধু তাদের দ্বিমুখী আচরণের জন্য। তোর গল্পটা বেশ দুঃখজনক। তোর সাথে যা হয়েছে অন্যায় হয়েছে। আমাদের এই দেশে অনেক বাবা মা আছে যারা ছেলে মেয়েদের একটা প্রোডাক্ট মনে করে। একদম ঠিক বলেছিস তুই। তবে জানিস তো, তোর অপকর্ম তোকে হারিয়ে দিয়েছে। তোর সাথে যতই অন্যায় হোক, নিজের ভাইকে খুন করে যে পাপ করেছিস তার কোনো ক্ষমা হয় না। এবার বল, আমার স্ত্রীকে কেন মেরেছিস? একদিন পারমিতা এসে বন্ধুত্বের হাত বাড়ায় আমার দিকে। এরপর ধীরে ধীরে আমাদের ভেতরে প্রেম হয়।
পারমিতা ভাবত সাহিত্যের মৃত্যুর জন্য একমাত্র মিথিলাই দায়ী, তাই ও আমাকে সাথে নিয়ে পরিকল্পনা করতে থাকে কি করে মিথিলাকে চিরতরে শেষ করে দেওয়া যায়। ওর প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি। বিশ্বাস করুন, আমার কোনো ইচ্ছেই ছিল না আপনার স্ত্রীকে মারার, কিন্তু নিজের ভালোবাসাকে বাঁচাতে এটা করতেই হলো আমায়। এখনো পারমিতাকে ভালোবাসিস তুই? হ্যাঁ বাসি, শুধু আমি নই, ও নিজেও ভালোবাসে আমায়। পারমিতা এরপর যখন জানবে সাহিত্যের মৃত্যুর জন্য ওর বোন কখনো দায়ী ছিল না, তুই ছিলি, তখন তোদের এই লাভ স্টোরির কি হবে? আমি জানি না, কিচ্ছু জানি না আমি। শয়তানিতে তোরা দুজন কারোর থেকে কম নস, আর তোদের এই শয়তানির জেদ ধরে একটা নিরপরাধ মেয়েকে প্রাণ হারাতে হলো, আমাকে স্ত্রীহারা আর আমার ছেলেকে মা হারা হতে হলো। কতগুলো পাপ করেছিস ভেবে দেখেছিস? আমি জানি আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু তোমরা আমায় কথা দিয়েছিলে সত্যিটা বললে আমাকে ছেড়ে দেবে। ছেড়ে তো দেবই, তবে তার আগে যে একটা কাজ করতে হবে তোকে। কি কাজ করতে হবে? দেখুন, আমাকে পুলিশি ঝামেলায় জড়াবেন না দয়া করে, বরবাদ হয়ে যাব। এতগুলো মানুষের জীবন বরবাদ করে নিজে ভালো থাকতে চাইছেন? লজ্জা নেই আপনার? দোয়া আদিত্যকে উদ্দেশ্য করে বলল, এই আপনি একদম চুপ থাকুন, আমাকে জ্ঞান দিতে আসবেন না। আজ আপনার জন্য আমার এই পরিণতি। আপনাকে বিশ্বাস করাটাই ভুল হয়েছে আমার। যাক ভালো, একটা শিক্ষা তো অর্জন করা হলো, ভবিষ্যতে কাজে লাগবে। অর্ণব সাহেব, আপনার কি কাজ করে দিতে হবে সেটা তো বললেন না? আদিত্য দোয়ার কথার কোনো ভ্রুক্ষেপ না করে আমায় বলল, তোকে আমাদের সাথে যেতে হবে, তারপর পারমিতার সাথে সবটা স্বীকার করতে হবে যে সাহিত্যের খুন মিথিলা নয়, বরং তুই করিয়েছিস। এর থেকে বরং আপনি আমায় মেরে ফেলুন অর্ণব সাহেব, আমি কিছুতে এই মুখ নিয়ে পারমিতার সামনে যেতে পারবো না। আর সত্যিটা জানতে পারলে ও আমার সাথে ঠিক একই কাজ করবে যেটা আপনারা করছেন। তার মানে তুই আমার কথা শুনবি না, তাই তো? দেখুন, যা হবার তো হয়েই গেছে। আপনিই বলুন, আমি সত্যিটা স্বীকার করলে কিছু কি পাল্টাবে? আপনার স্ত্রী তো ফিরে আসবে না, তাই না? নিজের মুখে সবটা স্বীকার করতে দেখে ভেবেছিলাম কিছুটা হলেও অনুশোচনা বোধ এসেছে তোর ভেতরে, কিন্তু তুই আসলেও শোধরানোর পাত্রই নস। তোকে আইনের হাতে তুলে দেব না সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এখন সেটাই করতে হবে। আমি ঠিক জানতাম আপনারা সত্যিটা জানার পরে এত সহজে ছেড়ে দেবেন না আমায়। ঠিক আছে, আমায় পুলিশের কাছে নিয়ে চলুন, কিন্তু দয়া করে পারমিতার সামনে দাঁড়াতে বাধ্য করবেন না আমায়। এরপর আমি আর দোয়া আদিত্যকে ঘর থেকে বের করে বাইরে বেরিয়ে পড়লাম। বাড়ির দরজার সামনে আসতেই দেখতে পাই পারমিতা এইদিকেই আসছে। ওকে এই মুহূর্তে এই জায়গাতে দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না আমি, কিন্তু ওকে খবরটা দিল কে? এমনটা নয় তো আদিত্য এখানে আসার আগে পারমিতাকে ইনফর্ম করে দিয়েছিল? পারমিতা এসে আমাদের সামনে দাঁড়ালো। আদিত্য ওকে দেখে চিৎকার করে ওঠে, পারমিতা আমায় বাঁচাও, দেখো তোমার হাজবেন্ড কি অবস্থা করেছে আমার। এরপর হঠাৎ আমাকে অবাক করে দিয়ে দোয়া আদিত্যের হাতটা ছেড়ে দিয়ে আমার পাশ থেকে সরে যায়। তারপর পারমিতার পাশে গিয়ে দাঁড়ালো। ওর এই অদ্ভুত আচরণ দেখে কিছুটা ভরকে গেলাম আমি। কি বললেন অর্ণব সাহেব? দোয়া আপনার সাথে শেষ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করলো? সেটা একটু পরে জানতে পারবেন ম্যাম। আচ্ছা, আপনি কন্টিনিউ করুন। এতক্ষণ ধরে আমি আমার জীবনের গল্প আমাদের দেশের একজন বিখ্যাত লেখিকা অনামিকা বৃষ্টির কাছে বর্ণনা করছিলাম। ওনার পরবর্তী পরিকল্পনা আমার আর মিথিলার গল্প নিয়ে একটা বই লেখা। ওনার অনেক গল্পের বই পড়েছি আমি, এক কথায় ওনার ভক্ত আমি। অনামিকা বৃষ্টির কাছে আমি আমার গল্পের সমাপ্ত অংশ বর্ণনা করতে লাগলাম। উনি এক মনে আমার কথা শ্রবণ করে চলছেন। দোয়াকে উদ্দেশ্য করে আমি বললাম, এ কি দোয়া, তুমি এটা কি করছো? তার মানে তুমি আগে থেকে পারমিতাকে চিনতে? হ্যাঁ, একদম ঠিক ধরেছ তুমি। আমি ম্যাডামেরই লোক, উনি আমায় তোমাকে খুন করার জন্য ভাড়া করেছিলেন। এত বড় চিটারি করলে আমার সাথে? কেন করলে এটা বলো? আমার বিশ্বাসের মর্যাদা রাখলে না তুমি? পারমিতা দোয়াকে থামিয়ে দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো।
দোয়ার হাত থেকে পিস্তলটা নিয়ে আমার মাথা বরাবর ধরল। তারপর বলতে লাগলো, বিশ্বাস করো, তোমায় মারার কোনো ইচ্ছেই ছিল না আমার, কিন্তু কি করব বলো, আমি যে একজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, কি করে এখন নিজের কথার অমান্য করি? কি বলছোটা কি? কার কাছে কি প্রতিজ্ঞা করেছো তুমি? আমার মিথিলা আপুর কাছে। ওকে আমি কথা দিয়েছিলাম যে ওকে মারার পর ওর স্বামীকেও ঠিক একইভাবে মারবো। এই কারণে বিষ দিয়েছিলাম তোমায়, কিন্তু তুমি বেঁচে গেলে। এরপর সিঁড়ি থেকে ফেলেও মারার ট্রাই করলাম, তাও বেঁচে গেলে তুমি। কিন্তু এখন এখন নিজেকে কি করে বাঁচাবে? তার মানে আমাকে বিষ তুমি দিয়েছিলে, অথচ আমি কিনা নিজের মাকে সন্দেহ করেছি। হ্যাঁ, ওনার ওয়ার্ড্রপে বিষের শিশিটা আমিই রেখে দিয়েছিলাম, যাতে তুমি নিজের মাকে ভুল বুঝো। আমাকে মারবে তাই তো? ঠিক আছে, মারো। এমনিতেও মিথিলার সাথে সাথে তুমি আমায় অনেক আগেই মেরে ফেলেছ, কিন্তু তার আগে আসল সত্যিটা তো তোমার জানা দরকার। কিসের সত্যি? দেখো, আমার ভুল পথে পরিচালিত করার চেষ্টা একদম করো না। আদিত্য বুঝতে পারলো ওর সত্যিটা আমি পারমিতার কাছে ফাঁস করতে চলেছি, তাই ও চেঁচিয়ে বলতে লাগলো, পারমিতা, তুমি ওর কোনো কথা বিশ্বাস করবে না। ও তোমার মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, তুমি যাতে নিজের কাজ করতে না পারো। ওর মিথ্যে গল্প শোনার কোনো দরকার নেই, তার আগেই শেষ করে ফেলো ওকে। ঠিক বলেছ, ওর গল্প শুনে সময় নষ্ট করার কোনো মানে হয় না। উনি যখন কিছু বলতে চাইছে শুনেই নিন ম্যাম, নয়তো পরে আফসোস করতে হতে পারে। পেছন থেকে দোয়া পারমিতাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি শুনবো। বলো অর্ণব, কি এমন বলতে চাও তুমি? তুমি মিথিলাকে সাহিত্যের মৃত্যুর কারণ ভাবতে, তাই তো? আর সেই কারণে ওকে খুন করিয়েছ, কিন্তু আসল সত্যিটা কোনোদিন জানতেই পারোনি। সাহিত্যের খুন মিথিলা নয়, তোমার প্রেমিক আদিত্য করিয়েছে। ও নিজের মুখে স্বীকার করেছে সেটা। আমার কথা শুনে পারমিতা হাসতে লাগলো। ও কিছুতেই বিশ্বাস করতে পারল না আমার কথা। আমার হাত থেকে বাঁচার জন্য এগুলো বলছো, তাই না? আমি এতটাও বোকা নই যে তোমার আশারে গল্প বিশ্বাস করব। আমার কথা বিশ্বাস নাই করতে পারো, কিন্তু এটাই সত্যি। আচ্ছা, আমি দোয়ার কাছে জিজ্ঞেস করছি, ও নিশ্চয়ই মিথ্যে বলবে না আমায়? হ্যাঁ, দোয়াও নিজের কানে শুনেছে, কিন্তু আমার মনে হয় ও এখন স্বীকার করবে না, কারণ আমি বেঁচে যাই এটা যেমন তুমি চাও না, দোয়াও চায় না। উনি একদম ঠিক বলেছেন ম্যাডাম। আপনার এক সময়ের প্রেমিক সাহিত্যের মৃত্যু মিথিলার কারণে হয়নি, এই আদিত্য সাহেবের জন্য হয়েছে। দোয়া আমাকে অবাক করে দিয়ে বলে উঠল, শুধু তাই নয়, ও তারপর নিজের মোবাইলটা বের করে, আপনি বিশ্বাস করবেন না আমি জানি, তাই এই মোবাইলে ওনার সমস্ত কথা রেকর্ড করে রেখেছি, নিজের কানে শুনে নিন। দোয়া রেকর্ডটা অন করতেই আদিত্যের বলা সকল শব্দ বেজে উঠল। এদিকে আদিত্য ভয়ার আতঙ্কে ঘেমে একাকার, বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। পারমিতা পুরো রেকর্ডটা শুনে স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এরপর পিস্তলটা আমার মাথার ওপর থেকে সরিয়ে আদিত্য বরাবর নিয়ে গেল। আমি পারমিতাকে থামানোর চেষ্টা করছি। পারমিতা, এটা কি করছো তুমি? দেখো, এরকম কিছু করে না, পুলিশ ওকে ওর কৃতকর্মের শাস্তি দেবে। তোমরা দুজনে আইনের কাছে নিজেদের সমর্পণ করো। আমার কথার কোনো ভ্রুক্ষেপ না করে পারমিতা আদিত্যের মাথা বরাবর পিস্তলটা চালিয়ে দিল। মুহূর্তে আদিত্য মাটিতে লুটিয়ে পড়ল, ওর রক্তে সারা মেঝে ভেসে যাচ্ছে। পারমিতা এরকম পিস্তলটা নিজের মাথা বরাবর রেখে আমাকে বলতে লাগলো, আমায় ক্ষমা করো অর্ণব, তোমার সাথে আর আমি নিজের বোনের সাথে যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি দ্রুত গিয়ে পারমিতার হাত থেকে পিস্তলটা কেড়ে নিলাম। ও আমাকে একটা ধাক্কা মেরে সরিয়ে দেয়, তারপর সিঁড়ি বেয়ে ছাদের দিকে ছুটে যায়। আমি আর দোয়া ওর পেছন পেছন গেলাম। দরজার সামনে আসতে না আসতেই পারমিতা ওপাশ থেকে দরজাটা বন্ধ করে দিল। এর একটু পরে একটা চিৎকারের শব্দ হয়। আমরা ছুটে নিচে গেলাম, গিয়ে দেখি পারমিতার রক্তাক্ত শরীর মাটিতে পড়ে আছে। তার মানে স্পট ডেট। না, সেদিন পারমিতা মারা যায়নি। সত্যি বলতে ওর পাপের শাস্তি পাওয়া অনেক বাকি ছিল।
তাই হয়তো সৃষ্টিকর্তা শাস্তিস্বরূপ বাঁচিয়ে দিয়েছিলেন ওকে। এখন উনি কোথায় আছেন? লকআপে আছে। দুটো খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় শোনায় আদালত। লকআপের অন্ধকার ঘরে প্রায় 5 বছর ধরে সে নিজের সাজা ভোগ করে চলছে। আর দোয়া রহমানের কি খবর? উনি তো সত্যিই শেষ পর্যন্ত আপনার সাথেই ছিলেন। হ্যাঁ, দোয়া আমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেনি। রিসালাতের বয়স যখন 1 বছর, তখন আমার সাথে দোয়ার বিয়ে হয়। রিসালাতের বয়স এখন 5.5 বছর, আর আমার আর দোয়ারও একটা মেয়ে আছে। ও সবে হাঁটতে শিখেছে। বাহ, তার মানে হ্যাপি ফ্যামিলি। খুব ভালোই আছেন এখন আপনারা? জি, আপনার ছেলে আর স্ত্রীকে নিয়ে একদিন আসবেন, খুব খুশি হব আমি। আর আমার লেখার কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ ম্যাম। আমার আর মিথিলার গল্প আপনার মাধ্যমে সারা পৃথিবী জানতে পারবে। এর থেকে আনন্দের আর কি আছে? বাস্তবে না হোক, অন্তত বইয়ের পাতায় আমার ভালোবাসা বেঁচে থাক। একটা শেষ প্রশ্ন করি আপনায়। আপনি তো বললেন মিথিলার লাশ নিজের চোখে দেখেননি আপনি। তাহলে কি এর মানে এটা দাঁড়ালো সে বেঁচে আছে? আর বেঁচেই থাকে সে কোথায়? সে প্রশ্নের জবাব আর কি করে দেব ম্যাম? তবে আমি কখনোই মানতে পারি না মিথিলার এই পৃথিবীতে নেই। ও যদি সত্যি বেঁচে থেকে থাকে, ঠিক কোনো না কোনো দিন দেখা হবে আমাদের। এবার আমি আসি ম্যাম, ভালো থাকবেন। অর্ণব এরপর উঠে চলে গেল। অনামিকা বৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর চলে যাওয়ার দিকে। চশমাটা চোখ থেকে খুলে আয়নার সামনে গিয়ে দাঁড়া অনামিকা বৃষ্টি। তারপর গভীরভাবে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে। না সার্জারির কোনো চিহ্নই নেই তার মুখমণ্ডলে। 5.5 বছর আগে এই আগুনে দগ্ধ মুখমণ্ডল ঠিক করতে এত বেশি পরিমাণ সার্জারি করতে হয়েছিল যে তার চেহারাটাই পাল্টে যায়। হাসপাতালের এক নার্স সেদিন দয়া না দেখালে হয়তো চেহারার সাথে সাথে জীবনটাই চলে যেত। তবে সেদিন শুধু তার চেহারা পাল্টায়নি, তার সাথে নামটাও পাল্টে গিয়েছিল। সুস্থ হয়ে 1 বছর পরে দেশে ফিরে সে মিথিলা রহমান থেকে হয়ে উঠল লেখিকা অনামিকা বৃষ্টি। ততদিনে অর্ণব দোয়াকে নিয়ে নতুন সংসার পেতেছে। এই কয়েক বছরে বহু মানুষের সাথে মিশেছে অনামিকা। তাদের জীবনের গল্পকে বইয়ের পাতায় রূপদান দিয়েছে। আজ নিজের ভালোবাসার মানুষের থেকে নিজের অনুপস্থিত অধ্যায়ের গল্প শুনল। অর্ণব সত্যিই মিথিলাকে খুব ভালোবাসতো, আর এখনো বাসে। ও এখন নিজের নতুন জীবন নিয়ে সুখী। রিসালা তো দোয়ার সাথে খুব ভালো আছে। ও হয়তো জানেই না দোয়ার আপন মা নয়। দোয়ার ভালোবাসা ওকে কখনো সেটা বুঝতে দেয়নি। তাই ওদের সুখের সংসারে গিয়ে ভাগ বসাতে চায় না অনামিকা বৃষ্টি ওরফে মিথিলা। দূর থেকেই না হয় নিজের ভালোবাসার মানুষদের ভালোবেসে যাবে। এটাই হবে ওর এই অপূর্ণ জীবনের পরম পূর্ণতা। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।